নমস্কার, আমি ড পুরুধাউন এবং আজকে আমরা এই ভিডিওতে জিএফআর সম্পর্কে আলোচনা করব। কারণ অনেক মন্তব্য আসে, তারা জিজ্ঞাসা করে, ডাক্তার সাহেব জিএফআর কমছে, আমরা কি করব? কিভাবে জিএফআর বাড়ানো যায়? ডাক্তার সাহেব বলুন। জিএফআর কি, কিভাবে বের করব, এর মানে কি, এবং জিএফআর বাড়ানোর জন্য কিডনি ব্যর্থতার রোগীদের কি করতে হবে এবং কি না করতে হবে, আমরা এই ভিডিওতে এইসব সম্পর্কে কথা বলতে যাচ্ছি। তাহলে প্রথমে জিএফআর দিয়ে শুরু করা যাক। জিএফআর এর মানে হল গ্লোমারুলার ফিল্ট্রেশন হার, অর্থাৎ কি হারে, কি গতিতে কিডনি আপনার রক্ত প্রবাহ থেকে মূত্র সরায়, আমরা এটাকে জিএফআর বলি। এখন আমরা আমাদের প্রতিবেদনে এই জিএফআর দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা যখন কেটোজেনিক টেস্ট কেএফটির জন্য যাই তখন একটি মান থাকে যার সাথে এই জিএফআর লেখা থাকে। এই জিএফআর কি, এটি কিভাবে বের হয়, এটাও বোঝা খুব জরুরি। তাহলে আমরা কি করতে হবে? আপনাকে আপনার কেটোজেনিক রিপোর্টটি নিয়ে এই সাইটে যেতে হবে, ইনি ডেভিটা। যদি আপনি জিএফআর ক্যালকুলেটর গুগলে সার্চ করেন তবে অনেক সাইট পাবেন, কিন্তু আমার পছন্দের সাইট হল এইটি। এখানে যান এবং কেটোজেনিক রিপোর্টের মান, বয়স এবং লিঙ্গ রাখুন, এবং যদি আপনি ক্যালকুলেট বাটনটি চাপ দেন তবে আপনি জিএফআর এর মান পাবেন। যারা তাদের রিপোর্টে জিএফআর মান আছে তারা নিশ্চিত করে দেখতে হবে, এবং যারা তাদের রিপোর্টে জিএফআর ভ্যালু নেই তাদের জিএফআর এখান থেকে বের হবে। তাহলে আমরা এটা পেলাম কিভাবে? আমরা কেটোজেনিকের মান থেকে বয়স এবং লিঙ্গ রেখে জিএফআর এর একটি আনুমানিক মান নিচ্ছি। এখন এই জিএফআর মানে হল যে এটি অনুমান করা হয়। এখন এর ফল কি এবং কি হানি হতে পারে, দুটোই বোঝার চেষ্টা করা যাক। আমরা এই জিএফআর থেকে রোগীকে শ্রেণীবদ্ধ করতে পারি। এটি সিকেডির কোন পর্যায়ে, অর্থাৎ আপনার জিএফআর যদি 90 হয় তাহলে আপনি কিডনি ব্যর্থ রোগী হলেন, না হলেও হতে পারেন, বা আপনি স্টেজ 1 কিডনি ব্যর্থতার রোগী হতে পারেন যদি মূত্রে প্রোটিন আসে তাহলে। একইভাবে আমাদের জিএফআর যদি 90 থেকে 60 হয় তবে এটি সিকেডির স্টেজ 2 গ্রেড 2 ধরনের হিসাবে বলা হয়। একইভাবে যদি 60 থেকে 30 এর মধ্যে নামতে হয় তাহলে আমরা কি বলবো? পর্যায় 3। এবং একইভাবে নিচে নামলেই জিএফআর নিচে নামবে। আমাদের গ্রেড, আমাদের স্টেজ বার। এখন তা টেনশনও হয়, এটা গুরুত্বপূর্ণ হয়। মানে আপনি 18 বছরের, আপনার কেটোজেনিক স্তর 3, এবং একটি বয়স আছে যা 80 বছর, সেখানে কিটোজেনিক স্তরও 3। এখন দুজনের স্টেজ একই হবে কি না, কারণ যারা 80 বছরের তাদের কিটোজেনিক লেভেল 3 হওয়ার কারণে বেশি হবে। এই কারণেই কিটোজেনিক এবং বয়সের মান একসাথে দেখা হয়। এখন জিজ্ঞাসা হল যে আমরা কি জিএফআর হিসাব করতে রক্ত নমুনা দিচ্ছিলাম? রক্তে কতটুকু ময়লা থাকে আমরা সেটা হিসাব করছি। এটা কি একেবারে সঠিক? উত্তরটা হল না। এমনটাই আনুমানিক জিএফআর। এটি খুব সঠিক নয়। এটি কিডনির কাজের সম্পর্কে আমাদের কিছুই বলছে না। এটা আমাদের তার হিসাব দিচ্ছে। তাই আমাদের কখনোই এটা সিরিয়াসভাবে নেওয়া উচিত নয়। এখন দ্বিতীয় প্রশ্ন রোগীদের প্রায় জিজ্ঞাসা করা হয়, ডাক্তার সাহেব আমার বাম কিডনি কতটা কাজ করছে আর আমার ডান কিডনি কতটা কাজ করছে, বা কিডনি কতটা কাজ করছে, সঠিক কিডনি কতটা কাজ করে? আমরা এই পর্যায় থেকে বিচার করতে পারি না। সেই জন্য ডিটিপি রেনাল স্ক্যান নামক একটি টেস্ট আছে, যেখানে আপনার রক্তে একটি আয়োডিন আইসোটোপ প্রবেশ করানো হয়, আর আপনার শরীর থেকে প্রস্রাব বের হতে কতক্ষণ সময় লাগে এটি আপনার শরীরের একাধিক এক্স-রে নেও দ্বারা গণনা করা হয়। এটি আপনাকে একটি খুব সঠিক জিএফআর দেয়। এখন প্রশ্ন উঠেছে যে আমাদের ডিটিপি রেনাল স্ক্যান করা উচিত কিনা। উত্তর হল, যদি আপনার ডাক্তার বলেন তবেই আমরা এটি করতে হবে, কারণ ডিটিপি রেনাল স্ক্যানের নিজস্ব সমস্যা আছে। দুটো অসুবিধা আছে। প্রথমে আমরা একটি আয়োডিন আইসোটোপ ব্যবহার করছি, যা নেফ্রোটক্সিক, অর্থাৎ এটি আপনার কিডনি ধ্বংস করতে পারে, আপনার সিকেডি এটিআইতে রূপান্তরিত হতে পারে। সেই কারণে এটি খুব সাবধানে করা হয়। দ্বিতীয় কথা, এর জন্য আমাদের শরীরকে অনেকবার এক্স-রে করতে হয়, যা শরীরের জন্য স্বাস্থ্যকর নয়। যতক্ষণ না ডাক্তার মনে করেন যে আমাদের ডিটিপি রেনাল স্ক্যান দরকার ততক্ষণ পর্যন্ত এই টেস্টটি সুপারিশকৃত নয়। এখন চলে আসা যাক ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, আমরা কিভাবে আমাদের জিএফআর বাড়ব। তাই যদি কেউ জিএফআর বাড়ানোর চেষ্টা করতে চায় তাহলে লক্ষ্য করতে হবে যে জিএফআর বাড়ানোর জন্য আমাদের কেটানিন ভ্যালু কমাতে হবে, এবং কেটানিন মান কমাতে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি কাজ করতে হবে, অর্থাৎ আমাদের কিডনির কাজ বাড়ানোর জন্য। তাহলে কেটানিন ইউনিয়নের পথ আরও বেশি হবে, রিপোর্ট ভিন্ন হতে শুরু করবে, কেটানিন নেমে যাবে, এবং জিএফআর হিসাবে স্বয়ংক্রিয়ভাবে বাড়তে থাকবে। এখন আমরা কিডনির কার্যক্ষমতা কিভাবে বাড়তে পারি, এটা খুবই গুরুত্বপূর্ণ হবে। কিডনির কার্যক্ষমতা বাড়তে কিডনির ভেতরে ঢুকতে হবে, কিডনির ক্ষতি বুঝতে হবে, তাই কিডনির ক্ষেত্রে সিকেডিতে এর মধ্যে 80টি মামলার পেছনে কারণ।
হয় বিপি নয়তো চিনি। এখন যখন কিডনি বিপি বা শর্করা দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে ভেতরে দুটি ধরনের ক্ষতি দেখা যায়। একটি ক্ষতি হল যে কিডনির ভিতরের উষ্মাগত অংশ মৃত্যুশীল, ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। কিন্তু কিডনির কিছু অংশ একটু সুষম হয়ে যেতে পারে, যেটি এখনো মরেনি। একটা সমস্যা আছে, এটি কাজ করতে বন্ধ হচ্ছে কিন্তু জীবিত আছে। এখন আমরা অসুস্থ কিডনির সমস্ত অংশে কাজ করব। তাহলে আমাদের জিএফআর কিভাবে বাড়বে দেখে নিন এসব প্রতিবেদনে। তো আপনি নিজেই দেখেছেন যে কিডনি সম্পর্কে কাজ শুরু করলেই তাই কিডনির অসুস্থ অংশটি আবার কাজ করতে শুরু করে, কেটানিন নামতে শুরু করে, জিএফআর বাড়তে শুরু করে। তাহলে সিকেডি রোগীদের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেই রোগের মূল ধরতে হবে, যার কারণে কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই যদি আপনার কিডনি বিপি এর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই বিপি নিয়ন্ত্রণ করা জরুরি। কিডনি রোগীদের সবচেয়ে বড় ভুল কি হয়? তারা মনে করে যে আমি কেবিপি মেডিসিন খাচ্ছি, আমার কাজ ওখানেই শেষ। আমাদের মনে রাখতে হবে যে বিপি ওষুধ খাওয়া হলেও সেটি যথার্থ নয়। আপনাকে প্রতিদিন আপনার বিপি চেক করতে হবে এবং নিশ্চিত করুন যে আপনার বিপি নিয়ন্ত্রণে রয়েছে। কারণ সবচেয়ে বড় ভুল হলো মানুষরা চেক আপ না করে বছরের পর বছর ওষুধ খেতে থাকে এবং বিপি বার সামান্য বার এবং কিডনিতে একটু ক্ষতি হয়ে যায়, এবং কিডনির ক্ষতি যখন আরও বাড়তে থাকে, সাথে সাথে কেটামিনের মাত্রা বাড় আর জিএফআর কমতে শুরু করে।